আমাদের উম ডেট তো পিছিয়ে গেছে। সবাই জানো ২ সপ্তাহ পিছিয়ে গেছে। তো আরো খানিকটা সময় পাওয়া গেল উম সিলেবাসের জন্য। সিলেবাসটা একটু আ যাতাকলের মধ্যে ছিল। যাই হোক, তো আজকে আমরা উম আমাদের একটা নতুন চ্যাপ্টার করব ইংলিশ পেডাগজির। এগুলো একদম এই মানে উম যেরকম আগেও আমরা করেছি যে পুরোপুরি কনসেপচুয়াল জিনিস এবং ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অনেক রকমের প্রশ্ন আসে এখান থেকে। সেটা হচ্ছে আ ল্যাঙ্গুয়েজ টিচিং যেটা, সেই ল্যাঙ্গুয়েজ টিচিং এর প্রিন্সিপালস এবং ম্যাক্সিমস। ঠিক আছে? ২ টো জিনিস। একটা হচ্ছে প্রিন্সিপালস, ল্যাঙ্গুয়েজ টিচিং এর যে নীতিগুলো, ল্যাঙ্গুয়েজ শেখানোর যে নীতিগুলো সেগুলো এবং আ ল্যাঙ্গুয়েজ শেখানোর আ আ মানে ল্যাঙ্গুয়েজ টিচিং এর ম্যাক্সিমস। ম্যাক্সিমস মানে হচ্ছে যে কি মা মানে এটাকে ঠিক পদ্ধতি বলা যাবে না। আ কি বলতে পারো টেকনিক আরকি আমরা অবলম্বন করব। ঠিক আছে? সেটা হচ্ছে ম্যাক্সিমস। তো এই দুটো জিনিস ১ম এ আমরা করব এবং তারপরে যদি সময় থাকে তাহলে আজকে আমরা acquisition and learning এই জিনিসটায় যাব। Principles of language teaching, principles of language teaching। ব্যাপারটা কি যে ল্যাঙ্গুয়েজ যে শেখানো হচ্ছে সেটার কিছু নীতি। এবার এটার যে নীতিগুলো বা ল্যাঙ্গুয়েজ শেখানোর যে নীতিগুলো সেগুলো আমরা জানি যে গড়পড়তা মোটামুটি একই রকমের কিছু জিনিস বলা হয়। সেগুলোকে জাস্ট কয়েকটা ছকের আ মধ্যে আরকি বেঁধে ফেলা। ঠিক আছে? কয়েকটা ছকের মধ্যে বেঁধে ফেলা মানে আম আ মানে কয়েকটা ভাগে আরকি ভেঙে নেওয়া। যে এই ভাবে আমি প্রিন্সিপাল গুলোকে দেখাচ্ছি জাস্ট। ওকে। আ প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এ একদম ১ম যেটা সেটা হচ্ছে দেখো মানে এইগুলোকে আমরা যে প্রত্যেকটা একদম অর্ডারে যাবো যে ১ম এ আমার এই প্রিন্সিপালটা জরুরি, তারপরে এইটা, তারপরে এটা এরকম কোনো ব্যাপার না। আমরা randomly আরকি কিছু করব। একদম ১ম যেটা বলা হয় সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ মোটিভেশন। প্রিন্সিপাল অফ মোটিভেশন। প্রিন্সিপাল অফ মোটিভেশন কি? আমাদের বলা হচ্ছে যে, যেকোনো ভাষা যখন কেউ শিখবে, তখন তার মধ্যে কোনো না কোনোভাবে একটা মোটিভেশন কাজ করে। এবার তুমি বলতে পারো যে তাহলে একটা একদম ছোট যে বাচ্চা, মানে যে হয়তো সবে আকার ইঙ্গিতে কথা বলতে শিখছে, বা আ হয়তো মানে কোনো রকমভাবে আ যেগুলো সে শুনতে পাচ্ছে, আ সেগুলোকে সে মানে আ মুখে বলার চেষ্টা করছে। তার কাছে মানে সে ভাষাটা কিভাবে শিখছে? সে ভাষাটা শিখছে আ মানে আ শোনার মাধ্যমে। মানুষের থেকে শুনে এবং সেটাকে কপি করে সে শিখছে। তাহলে এইখানে যখন সে একটা ভাষা শিখছে তার বাবা-মায়ের থেকে শুনে বা আ আশেপাশের বিভিন্ন মানুষজনের থেকে শুনে, পরিবেশের থেকে শুনে, আ বা হতে পারে যে তার যারা পিয়ার রয়েছে, পিডব্লিউআর পিয়ার যেটাকে বলা হয়। অর্থাৎ তার বন্ধু-বান্ধব যাদের সঙ্গে সে হয়তো খেলাধুলা করছে। ঠিক আছে? তাদের থেকে সে কি করছে না এগুলো শুনছে, শুনে আয়ত্ত করছে। বাট এখানে তার মধ্যে মোটিভেশনটা কোথায় কাজ করবে? ওইটুকু বাচ্চার মধ্যে কোনো কিছু শেখার জন্য মোটিভেশনটা কাজ করবে কোথা থেকে? এইখানে একটা ব্যাপার রয়েছে। যে মোটিভেশন মানে সবসময় এমন না, মানে মোটিভেশন বলতে আমরা বুঝি যে বিভিন্ন এই মোটিভেশনাল স্পিচ এর কথা বলা হয় বা এই ধরনের বিভিন্ন মোটিভেশনের কথা বলা হয়। মোটিভেশন বলতে আমরা সাধারণত সেরকম জিনিস বুঝি। কিন্তু মোটিভেশন মানে শুধুমাত্র যে মোটিভেশন কোন রকম কোন মানে কেউ আমাকে মোটিভেট করবে, কেউ আমাকে বলবে যে এটা শিখতে হবে, এই করতে হবে, এই করতে এরকম মানে আ মানে আমাকে কথার মাধ্যমে মোটিভেট করবে তেমনটা নয়। কিছু ক্ষেত্রে কিছু তার আ মানে আ কমিউনিকেট করার যে চাহিদা, ধরো একটা বাচ্চা সে দেখছে যে তার আশেপাশের মানুষগুলো প্রত্যেকে কথা বলছে এবং কথা বলার মাধ্যমে কমিউনিকেট করছে। এবং আমি যখন মানে জাস্ট আওয়াজ করছি কিছু তার থেকে আমি যদি তাদের কথাগুলোকে নকল করতে পারি বা তাদের মতো করে কথা বলতে পারি তাহলে আমার যে চাহিদাগুলো সেগুলো তাড়াতাড়ি তার কাছে গিয়ে পৌঁছাবে। হয়তো এত সুন্দর করে সে ব্যাপারটাকে প্রসেস করতে পারে না মাথার মধ্যে। কিন্তু ব্যাপারটা আল্টিমেটলি সেটাই দাঁড়ায়। ঠিক আছে? তো সেটা আর যখন ধরো সে স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে যখন ধরো সে 2nd ল্যাঙ্গুয়েজ শিখছে। তো 2nd ল্যাঙ্গুয়েজ শেখার সময় কি হচ্ছে না, তার মধ্যে মানে উম মানে তার মধ্যে অলরেডি বোধটা তৈরি হয়ে গেছে যে আমাকে এই ভাষাটা শিখতে হবে। আমার কিছু টার্গেট রয়েছে। আ টিচারের সেট করা কিছু টার্গেট রয়েছে। টিচার কিছু পরীক্ষা নেবেন, কিছু ক্লাস ওয়ার্ক দিচ্ছেন, কিছু হোমওয়ার্ক দিচ্ছেন, এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে।
তো সেইটা তার কাছে মোটিভেশন হিসেবে কাজ করে। অর্থাৎ বলা হয় যে এই যে মোটিভেশন জিনিসটা, এটা হচ্ছে বলা হয় প্রি-রিকুইজিট। এটা হ্যাঁ? প্রি-রিকুইজিট। আচ্ছা, হুম, হ্যাঁ। প্রি-রিকুইজিট মানে কি? তার মানে হচ্ছে যেটা আগে থেকে প্রয়োজন। অর্থাৎ কোনো একটা ভাষা শেখার জন্য যে জিনিসটা আমার আগে থেকে প্রয়োজন, সেটা হচ্ছে মোটিভেশন। অর্থাৎ ওই যে বললাম যে বাচ্চা যখন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখছে তখনও তার মধ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে তার মাতৃভাষা। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলা ভুল হবে, মাদার টাং, মাতৃভাষা। তখনও তার মধ্যে এটা কাজ করছে যে একটা ইনার মোটিভেশন হিসেবে এটা কাজ করছে যে আমি যদি মানে তাদের মতো করে কমিউনিকেট করতে পারি তাহলে আমার কথা আ মানে আমাকে সবাই পাত্তা দেবে আরকি সোজা কথায়। বা যখন ধরো স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে যখন পড়াশোনা করছে যেখানে সে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখছে বা কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখছে, তখন তার মধ্যে সেই রকমের মোটিভেশন অর্থাৎ মোটিভেশনের ধরনটা আলাদা কিন্তু মোটিভেশনটা অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে একটা প্রি রিকুইজিট মানে পূর্ব শর্ত। রিকুইজিট মানে প্রয়োজন এবং প্রি রিকুইজিট মানে হচ্ছে পূর্ব শর্ত। ঠিক আছে? এটা থেকে ২-১ বার সিটেট এ প্রশ্ন এসেছে যে এর মধ্যে কোনটা হচ্ছে প্রি রিকুইজিট? মোটিভেশন তারপর হ্যাবিট ফরমেশন, ইমিটেটিং এরকম নানা রকমের অ অপশন গুলো সেখানে থাকে। এইটা মানে মোটিভেশন এ আর কিছু তেমন বলার নেই। এটা শুধু মাথায় রাখতে হবে যে প্রিন্সিপাল অফ মোটিভেশন এটা দুক্ষেত্রেই কাজ করবে। মানে এটা যেমন মাদার টাং এর ক্ষেত্রেও প্রিন্সিপাল অফ মোটিভেশন সেরকম ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রেও প্রিন্সিপাল অফ মোটিভেশন যেটাই শিখুক না কেন সেখানেই তার মোটিভেশনটা এটা একটা মানে কনস্ট্যান্ট ফ্যাক্টর হিসেবে সেখানে কাজ করছে। ২ নম্বর প্রিন্সিপাল অফ প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন। প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন মানে কি? মানে কথাটার মাধ্যমেই বুঝতে পারছো যে আ কোনো একটা অভ্যাস তৈরি করা। হুম? কারণ আমরা বরাবরই মানে আমরা বাংলা কথাতেও কথার মধ্যেই বলি যে মানুষ অভ্যাসের দাস ইত্যাদি। অর্থাৎ তার মধ্যে উম সে যেই ভাষাটা শিখছে সেই ভাষাটা সংক্রান্ত তার মধ্যে একটা অভ্যাস তৈরি করে দেওয়া এটা হচ্ছে প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন। এবার সেটা কিভাবে হবে? এর সঙ্গে আরো একটা জিনিস জড়িত রয়েছে। আমি সেই প্রিন্সিপালটাকে একসঙ্গে ৩ নম্বর দিয়ে লিখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হ্যাঁ? আম প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অ্যান্ড ড্রিল। ঠিক আছে? আমি এইটাকে কেন আনলাম? প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন এর সাথে প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অ্যান্ড ড্রিল এই দুটোকে আমি যোগ করার চেষ্টা করছি। কিভাবে হচ্ছে বিষয়টা? দেখো, হ্যাবিট ফরমেশন মানে কি? হ্যাবিট ফরমেশন মানে হচ্ছে একটা হ্যাবিট তৈরি হয়ে যাওয়া। এবার একটা হ্যাবিট তৈরি হয় কখন মানুষের মধ্যে? যখন সে কি করে সেটাকে সে নিয়মিতভাবে অভ্যাস করে। তখন তার মধ্যে সেই বিষয়টার হ্যাবিটটা তৈরি হয়। ঠিক আছে? এইজন্য আমি দুটোকে একসঙ্গে নিলাম যে হ্যাবিট ফরমেশন মানে কি? হ্যাবিট ফরমেশন মানে হ্যাবিটটা তার মধ্যে তৈরি হচ্ছে। আর দ্বিতীয়ত কি বলা হচ্ছে যে প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অ্যান্ড ড্রিল। প্র্যাকটিস অ্যান্ড ড্রিল এর মাধ্যমে কি হচ্ছে? যখন সে প্র্যাকটিস করছে, ড্রিল মানেও সে একই জিনিস প্র্যাকটিস করা। এইটা যখন করছে তার মাধ্যমে তার মধ্যে হ্যাবিটটা ফরমেশন হচ্ছে। অর্থাৎ সে ধরো একটা ভাষা শিখল। একটা নতুন কোনো ভাষা শিখলো বা তার আম মানে তার কিছু গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট হতে পারে, তার কিছু আ উম সেখানে সেন্টেন্স তৈরি করা হতে পারে, নতুন কোনো শব্দ হতে পারে। অর্থাৎ যেটাই সে শিখলো এটাকে বারংবার অভ্যাসের মাধ্যমে অর্থাৎ প্র্যাকটিস অ্যান্ড ড্রিল এর মাধ্যমে। প্র্যাকটিস অ্যান্ড ড্রিল মানে কি? মানে হচ্ছে কন্টিনিউয়াস এক্সারসাইজ। কন্টিনিউয়াস এক্সারসাইজ এর মাধ্যমে অর্থাৎ নিয়মিত অভ্যাস করার মাধ্যমে কি হবে? তার মধ্যে এই হ্যাবিটটা তৈরি হবে। অর্থাৎ এই প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অ্যান্ড ড্রিল এর একটা অংশ হিসেবে কাজ করে হচ্ছে প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন। অর্থাৎ প্র্যাকটিস অ্যান্ড ড্রিল এর মাধ্যমেই কি হয়? আমাদের মধ্যে হ্যাবিটটা ফরমেশন হয় আল্টিমেটলি। ঠিক আছে? এবার হ্যাবিট ফরমেশন এর ক্ষেত্রে ধরো যখন এটা মাদার টাং, মাদার টাং এর ক্ষেত্রে হ্যাবিট ফরমেশনটা কিভাবে হয়? মানে সেখানে তো ধরো এটা একটা মাতৃভাষা শিখছে একটা বাচ্চা। আমি তো বলতে পারি না যে তাকে তুমি
আম উম ওটাকে বলো একটা আ মানে গ্রামারের কিছু শিখিয়েছো সেই বাচ্চাটাকে যার বয়স ১ বছর। হ্যাঁ? তাকে তুমি গ্রামার শিখিয়েছো, শিখিয়ে তুমি এক্সারসাইজ দিয়েছো যে এক্সারসাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপর ওর মধ্যে হ্যাবিট তৈরি হবে। এগুলো তো হয় না। তার মধ্যে যে একটা একদম বাচ্চা, তার মধ্যে হ্যাবিটটা কিভাবে তৈরি হয় না তার অজান্তেই সেটা তৈরি হয়। অর্থাৎ আমরা এখানে বলছি যে মাদার টাং এর ক্ষেত্রে হ্যাবিট ফরমেশন টা হচ্ছে unconsciously, unconsciously. whereas যখন আমি কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ শিখছি, অর্থাৎ ফরেন ল্যাঙ্গুয়েজ কখন শেখে? যখন একটু বড় হয়ে যায়। তখন তার মধ্যে হ্যাবিট ফরমেশন টা কিভাবে হবে? কনসিয়াসলি হবে। কেন কনসিয়াসলি হবে? তার কারণ তখন সে স্কুলে যাচ্ছে। ফরেন ল্যাঙ্গুয়েজ যখন শিখছে তখন আমরা ধরে নিচ্ছি যে সে স্কুলে যাচ্ছে। সে স্কুলে যাচ্ছে মানে তার তার সেই ভাষাটা শেখাটা মানে আমি না চাইতেই শিখে গেলাম, বা আমাকে জাস্ট কথা বলতে হবে বলে আমি শিখে গেলাম সেরকমটা নয়। এখানে কি হচ্ছে? এখানে নিয়মিত একটা অভ্যাস হচ্ছে। মানে এবং সেটা একটা পদ্ধতি মেনে, একটা নিয়ম মেনে ক্লাসে কিছু শেখানো হচ্ছে, সেটা বাড়িতে কাজ দেওয়া হচ্ছে বা ক্লাস ওয়ার্ক দেওয়া হচ্ছে। এইভাবে একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে বা একটা নির্দিষ্ট নিয়ম মেনে এই জিনিসটা হচ্ছে। এজন্য বাচ্চাও কি হচ্ছে, হ্যাঁ, বলো। কেউ কিছু বলছো? না। আচ্ছা। সেজন্য বাচ্চাও কি হচ্ছে সেটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার সময় তার মধ্যে হ্যাবিট ফরমেশনটা কনসিয়াসলি হচ্ছে। অর্থাৎ সচেতনভাবে তার মধ্যেই হ্যাবিটটা তৈরি হচ্ছে। আর মাদার টাং শেখার সময় মাদার টাং এমনিতেই আমরা শিখি আনকনসিয়াসলি, মানে আমরা সচেতনভাবে সেটাকে শিখি না। এবং এই হ্যাবিটটাও যেটা তৈরি হয়, হ্যাবিটটা কিভাবে তৈরি হয় না, সে যখন কাউকে বাবা বলতে শুনছে তখন সে বাবা, 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 বাবা বলে বারবার সেটাকে প্র্যাকটিস করছে। তো আল্টিমেটলি প্র্যাকটিস অ্যান্ড ড্রিল এর মাধ্যমেই সে হ্যাবিট ফরমেশন এ পৌঁছাচ্ছে। কিন্তু সেটা আনকনসিয়াসলি করছে। বা সে একটা নতুন কোনো সে হয়তো মা ডাকতে শিখলো। যখন মা ডাকতে শিখলো তখন সেই মাটা কি বারবার করে আ রিপিট করছে। এই যে বারবার করে রিপিট করা, যেটাকে আমরা বলছি কন্টিনিউয়াস এক্সারসাইজ। এটার মাধ্যমে কিছু সে প্র্যাকটিস অ্যান্ড ড্রিল অর্থাৎ প্র্যাকটিস করছে এবং প্র্যাকটিসের মাধ্যমে সে কোথায় পৌঁছচ্ছে না হ্যাবিট ফরমেশন এ পৌঁছচ্ছে। ঠিক আছে? আ এবার হ্যাবিট ফরমেশন এর ক্ষেত্রে আম এখানে মানে উম মানে এরকমভাবে এমন কোনো বিষয় নেই যে প্রত্যেকটা যে প্রিন্সিপাল আম সেই প্রিন্সিপাল গুলো কোনো একজন নির্দিষ্ট ভাষাবিদ দিয়েছেন এবং আ তিনি আরকি এটার মূল হোতা বা মূল কান্ডারি। হ্যাঁ? ব্যাপারটা কিন্তু এমন কিছু নয়। এখানে আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই কিছু ভাষাবিদের নাম একটু মনে রাখার চেষ্টা করব যে এই প্রিন্সিপাল সম্পর্কিত বেশ কিছু থিওরি এই পার্টিকুলার ভাষাবিদ আমাদেরকে দিয়েছেন বা এটা নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন জায়গায়, বা তার যে শিক্ষণ পদ্ধতি আ নিয়ে আলোচনা বা সমালোচনা করা সেটার মাধ্যমেই আমরা এই হ্যাবিট ফরমেশনটাকে মানে আমরা সেই পার্টিকুলার প্রিন্সিপালটাকে আমরা আলোচনা করছি। তার লেখার উপর ভিত্তি করে বা আ যে আ তার যে আলোচনা সেগুলোর উপর ভিত্তি করে আমরা সেই পার্টিকুলার প্রিন্সিপালটাকে আলোচনা করছি। তো এইখানে ব্যাপারটা সেরকম। মানে এটা মানে কিন্তু আমি এখানে কয়েকটা হ্যাবিট ফরমেশন এর ক্ষেত্রে একজনের নাম, প্র্যাকটিস অ্যান্ড ড্রিল এর ক্ষেত্রে একজনের নাম লিখি। তা বলে কিন্তু এটা না যে এনারা এটা আবিষ্কার করেছেন। এনারা এই প্রিন্সিপাল আবিষ্কার করেছেন। এমন কিন্তু কোনো ব্যাপার নেই। এদের থিওরির উপর নির্ভর করে এই প্রিন্সিপাল গুলো তৈরি হয়েছে। যেমন ধরো প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন যেটা বলা হচ্ছে, সেখানে আমাদের যার কথা আ মানে অবশ্যই মাথায় রাখতে হবে তিনি হচ্ছেন পামার। PALMAR, পামার। ঠিক আছে? আবার যখন প্র্যাকটিস অ্যান্ড ড্রিল এর প্রসঙ্গ আসছে, সেখানে যার কথা মাথায় রাখতে হবে তিনি হচ্ছেন স্কিনার। ঠিক আছে? অর্থাৎ হ্যাবিট ফরমেশন এর ক্ষেত্রে পামার, প্র্যাকটিস অ্যান্ড ড্রিল এর ক্ষেত্রে স্কিনার। এবার এই যে প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অ্যান্ড ড্রিল, এটাকে অনেকে প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অ্যান্ড ড্রিল না বলে এটাকে অনেকে বলে থাকেন প্রিন্সিপাল অফ এক্সারসাইজ। ঠিক আছে? অর্থাৎ জিনিসটা তো সেইম। মানে তুমি প্র্যাকটিস অ্যান্ড ড্রিল বলো বা তুমি এক্সারসাইজ বলো, জিনিসটা সেইম যে একটা কন্টিনিউয়াস এক্সারসাইজ। বাট এখান থেকে প্রশ্ন কিরকম ধরনের আসতে পারে? যেমন ধরো আম মানে হ্যাবিট ফরমেশন এর ক্ষেত্রে মাদার টাং এর ক্ষেত্রে হ্যাবিট ফরমেশন কিরকম হয়? আনকনসিয়াসলি, কনসিয়াসলি, এইভাবে প্রশ্ন আসতে পারে। বা ধরো
কার নাম জড়িত এটার সঙ্গে, সেই ধরনের প্রশ্ন আসতে পারে। অথবা এই যে বললাম তখন প্রি-রিকুইজিট কোনটা, প্রিন্সিপাল অফ মোটিভেশন এভাবেও হতে পারে। অথবা প্র্যাকটিস অ্যান্ড ড্রিলের আ যে ফলাফল সেটা হিসেবে বা প্র্যাকটিস অ্যান্ড ড্রিলের মাধ্যমে আমরা কোন আম উম প্রিন্সিপালে আ পৌঁছাতে পারি। এরকম নানা রকমভাবে আরকি প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? আচ্ছা। হুম, তাহলে আমরা ৩ টে জিনিস শিখলাম। এক হচ্ছে যে প্রিন্সিপাল অফ মোটিভেশন, প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন, প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অ্যান্ড ড্রিল। ৪ নম্বর প্রিন্সিপাল অফ ইমিটেশন। ঠিক আছে? আ ইমিটেশন মানে কি? ইমিটেশন মানে হচ্ছে কাউকে ইমিটেট করা। ইমিটেট করা মানে কি? মানে নকল করা। ঠিক আছে? কাউকে ইমিটেট করা বা কাউকে নকল করা। এবার আ বলা হয় যে, যেকোনো বাচ্চা সে সবসময়তেই তার যারা বড়রা থাকে, সেটা বাড়িতে হতে পারে, সেটা স্কুলে হতে পারে, সেটা তার খেলার মাঠে হতে পারে, বিভিন্ন জায়গায় অর্থাৎ সে যাদের সাথে সময় কাটাচ্ছে। আ তাদেরকে তাদের কথাবার্তা, আচার-আচরণ সেগুলোকে সে নকল করবার চেষ্টা করে। এবার এইজন্য প্রিন্সিপাল অফ ইমিটেশন এটা IMI হ্যাঁ? বুঝে নিতে হবে। IMI প্রিন্সিপাল অফ ইমিটেশন হচ্ছে বলা হয় যে এটা আ মানে উম যেকোনো কিছুর ক্ষেত্রে, যেকোনো কিছু শেখানোর ক্ষেত্রে যেকোনো কিছু শেখানোর ক্ষেত্রে, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে তো অবশ্যই এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রিন্সিপাল হিসেবে কাজ করে। কেন? কেননা যখন একটা বাচ্চা ছোট থাকে তখন অটোমেটিক্যালি তার মধ্যেই প্রিন্সিপাল অফ ইমিটেশন টা কাজ করে। ভাবো সে যদি ছোটবেলা থেকে ইমিটেট না করত তার বাবা-মাকে, তাহলে কি সে সেই ভাষাটা মানে কোনদিন শিখে উঠতে পারত? না। এইজন্য এইজন্য বলা হয় যে প্রিন্সিপাল অফ ইমিটেশন এটা যেমন একাধারে সোজা, বাচ্চার জন্য এটা আয়ত্ত করা যেমন সবথেকে সোজা, ঠিক সেরকমভাবে প্রিন্সিপাল অফ ইমিটেশন টা হচ্ছে একটা খুব ভীষণ ইফেক্টিভ উপায় যেকোনো জিনিস শেখানোর জন্য। যেমন ধরো আমরা বিশেষভাবে প্রিন্সিপাল অফ ইমিটেশন এইজন্য বলা হয় প্রিন্সিপাল অফ ইমিটেশন এইজন্য বলা হয় যে প্রোনাউন্সিয়েশন প্রোনাউন্সিয়েশন শেখার জন্য এই প্রিন্সিপাল অফ ইমিটেশন এর কোনো জুড়ি নেই। তার কারণ কি? যেকোনো ক্ষেত্রেই প্রোনাউন্সিয়েশন আমরা কি দেখে শিখি? প্রোনাউন্সিয়েশন জেনারেলি হচ্ছে যে আমরা আ একদম ১ম ক্ষেত্রে মানে একদম প্রাইমারিলি যিনি ক্লাসে শেখাচ্ছেন বা যিনি ক্লাসে পড়াচ্ছেন বা হয়তো বাড়িতে যিনি পড়াচ্ছেন, তিনি যেভাবে উচ্চারণ করছেন, তার উচ্চারণটাকে নকল করে বা ইমিটেট করে আমরা আম মানে যেকোনো শব্দের উচ্চারণটাকে করবার চেষ্টা করি ১ম। তারপরে আমরা শিখে যাই যে আ এরকম বর্ণ থাকলে এই ধরনের উচ্চারণ মানে উচ্চারণে আসবে বিষয়টা। এরকমভাবে জিনিসগুলো থাকে। কিন্তু আম তার আগে পর্যন্ত যতক্ষণ না আমরা সেগুলো শিখছি, যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো একটা অচেনা শব্দ হলেও সেটার উচ্চারণটা করতে পারছি, তার আগে পর্যন্ত মানে একদম ১ম অবস্থায় আমরা ইমিটেট করেই কিন্তু এই প্রোনাউন্সিয়েশন গুলো শিখি। এজন্য এটা একটা প্রশ্ন আসে যে আ ইমিটেশন এর ক্ষেত্রে বা প্রিন্সিপাল অফ ইমিটেশন এর ক্ষেত্রে এর মধ্যে কোনটা সবথেকে উপযোগী হিসেবে কাজ করে? আর একটা দিল স্পেলিং, একটা দিল প্রোনাউন্সিয়েশন, একটা ধরো অন্য কিছু দিল। হ্যাঁ? এরকম ৪ টা অপশন দিল। আমি কি বলব যে প্রোনাউন্সিয়েশন হচ্ছে এখানে সবথেকে বেশি ইফেক্টিভ উপায়। মানে প্রোনাউন্সিয়েশন এর ক্ষেত্রে প্রিন্সিপাল অফ ইমিটেশন হচ্ছে সবথেকে ইফেক্টিভ উপায়। ঠিক আছে? এবার উম এইখানে প্রিন্সিপাল অফ ইমিটেশন এর ক্ষেত্রে কিছু জিনিস আম মানে উম কি বলব? উম টিএলএম হিসেবে কাজ করতে পারে। টিএলএম হিসেবে কাজ করতে পারে। যেমন ধরো সেটা আ যেকোনো রেডিও হতে পারে। ঠিক আছে? এখন যেটাকে এফএম বলা হয়। হুম? বা হতে পারে কোনো রেকর্ডার হতে পারে, মানে টেপ রেকর্ডার হতে পারে বা অন্য কোনো রেকর্ডার হতে পারে। ঠিক আছে? বা আগেকার দিনের গ্রামোফোন।
ওকে। এবার অবভিয়াসলি আমি মানে গ্রামোফোন ক্লাসরুমে নিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু বাদ বাকিগুলো যেগুলো আর কি, মানে মোট কথা এই টিচিং লার্নিং মেটেরিয়াল গুলো আমি ব্যবহার করতে পারি প্রিন্সিপাল অফ ইমিটেশনের ক্ষেত্রে। তার কারণ কি, ওই যে বললাম মেইন যেটা কারণ সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। অর্থাৎ মানে ধরো একটা বিদেশি ভাষা, সেই ভাষাটা সে একটা বাচ্চা নতুন শিখছে, সেই ভাষায় আমরা যখন টিএলএম করেছি তখন আমরা আলোচনা করেছি যে সেই ভাষায় তাকে কিছু খবর শোনানো হতে পারে, সিনেমা দেখানো হতে পারে, গান শোনানো হতে পারে। এইগুলো যদি টিএলএম হিসেবে ব্যবহার করা যায় তাহলে কি হবে, সেই ভাষাটার বুৎপত্তি আরো বেশি করে তার মধ্যে গড়ে উঠবে। ঠিক সেই রকম ভাবে ইমিটেশনটা কখন করবে, নকলটা কখন করবে, যখন সে সেই ভাষায় কথা বলা শুনবে বা সেই ভাষায় কমিউনিকেট করা শুনবে। তো সেই জন্য আর কি রেডিও, এফএম, রেকর্ডার, গ্রামোফোন এগুলো থেকে কি হয়, এগুলো থেকে যখন সে শুনছে তখন সে অটোমেটিক্যালি কি করছে, সেগুলো নকল করার চেষ্টা করছে। তো সেই জন্য এইগুলো হচ্ছে প্রিন্সিপাল অফ ইমিটেশনের ক্ষেত্রে টিএলএম হিসেবে কাজ করে। ঠিক আছে। আচ্ছা। উম, আর হচ্ছে, আচ্ছা স্যার আগে প্রোনাউন্সিয়েশন মানে কি? প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ। উচ্চারণ। হুম। ঠিক আছে। আর কারো কোনো ডাউট থাকলে বলো, এত পর্যন্ত এই যে চারটে হলো, এত পর্যন্ত কারো কোনো ডাউট থাকলে বলো। স্যার প্রথমেরটা একটু বলেন। হ্যাঁ, প্রথমেরটা বলেছিলাম প্রিন্সিপাল অফ মোটিভেশন। প্রিন্সিপাল অফ মোটিভেশন মানে কি, আমরা বলেছিলাম যে যে কোনো জিনিস শেখার জন্য তার মধ্যে একটা প্রি রিকুইজিট থাকতে হবে। হোয়াট ইজ প্রি রিকুইজিট, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে পূর্ব শর্ত। পূর্ব শর্ত মানে কি, মানে আগে থেকে সেই জিনিসটা তার মধ্যে থাকতে হবে, সেটা হচ্ছে মোটিভেশন। এবার সেটা দুরকম ভাবে থাকে, মাদার টাং এর ক্ষেত্রে একরকম বা ফরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একরকম। মাদার টাং যখন সে শিখছে তখন একদম ছোট থাকছে, তখন সে জানে না যে আমার মধ্যে মোটিভেশন আনতে হবে এটা শেখার জন্য, এই সমস্ত কিছু না। তখন কি হয়, তার মধ্যে আনকনসিয়াসলি একটা জিনিস গড়ে ওঠে যে বড়রা কথা বলছে, তারা কত সুন্দরভাবে একে অপরের সাথে কমিউনিকেট করছে, আমি শুধু আউ করছি, আওয়াজ করতে পারছি না। হয়তো এত জিনিসটাকে প্রসেস করতে পারে না, কিন্তু তার 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 যে থট প্রসেস সেটা এইভাবেই চলে। ঠিক আছে। তো এইটা তার মধ্যে একটা মোটিভেশন হিসেবে কাজ করে যে তাহলে আমাকে কথা শিখতে হবে, মাতৃভাষা শিখতে হবে, তখন সে সেটা শিখতে শুরু করে আস্তে আস্তে। বা যখন সে স্কুলে যেতে শুরু করে তখন তার মধ্যে টিচার এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যে তোমার লার্নিং এম এটা, তুমি তোমার মানে তুমি এটা শিখছো এই কারণে, তোমার অমুক দিন পরীক্ষা রয়েছে, তোমাকে আমি এক্সারসাইজ করতে দিচ্ছি, তোমার হোমওয়ার্ক আছে, তোমার ক্লাস ওয়ার্ক আছে, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে টিচার সেটা বুঝিয়ে দেন, এবং সেইটা তার মধ্যে একটা মোটিভেশন হিসেবে কাজ করে যে না, আমাকে এগুলো অ্যাচিভ করতে হবে, আমাকে এগুলো অ্যাচিভ করতে গেলে এই ভাষাটা শিখতে হবে। এই প্র্যাকটিস অ্যান্ড ড্রিল হোক বা হ্যাবিট ফর্মেশন হোক বা ইমিটেশন হোক, এগুলো তো পরে হবে। আপাতত প্রথম যে জিনিসটা, সেই প্রথম জিনিসটা মানে হিসাবে আমাদের কাছে কি আসবে না, মোটিভেশন। অর্থাৎ মোটিভেশনটা যদি মানে থাকে আর কি, সেখান থেকে বাদ বাকি জিনিসগুলো তারপর কোন প্রিন্সিপাল ফলো করা হবে সেগুলো তারপরে আসবে। ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস যেটা আম, বলতে ভুলে গেলাম, এই কন্টিনিউয়াস এক্সারসাইজ বা এক্সারসাইজ বলতে পারো, সেটা হচ্ছে অ্যাট প্রপার ইন্টারভ্যালস। অর্থাৎ আমি একটা জিনিস শিখলাম, সেটাকে প্র্যাকটিস করেই যাচ্ছি বা সেটাই সেটাই সমানে মানে বারংবার বা একই জিনিসকে উচ্চারণ করছি, এইটা নয়। বলো যে প্রপার ইন্টারভ্যাল, প্রপার ইন্টারভ্যাল মানে কি, একটা নির্দিষ্ট সময় পর পর আমরা এই প্র্যাকটিসটা করছি এবং সেটার মাধ্যমে আমাদের মধ্যে হ্যাবিটটা গড়ে উঠছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা হ্যাবিট ফর্মেশন হলো, মোটিভেশন হলো, ওকে। প্রিন্সিপাল অফ প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ। এর পরের যেগুলো আছে সেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, জাস্ট একটুখানি চট করে জেনে রাখা। ওরাল অ্যাপ্রোচ কি, আমরা ওরাল মানে জানি হচ্ছে যে এটা মানে মুখে যেটাকে বলা হয়, এখন যেটাকে আমরা ভাইভা বলে থাকি। ভাইভা মানে যেটা হচ্ছে মৌখিক পরীক্ষা। আমরা ছোটবেলায় সেটাকে কি বলতাম না, ওরাল পরীক্ষা। ওরাল পরীক্ষা মানে কি, ওরাল মানে হচ্ছে মানে ওরাল কথাটাই হচ্ছে যার সঙ্গে মুখ জড়িত রয়েছে, সেটা হচ্ছে ওরাল। তো ওরাল অ্যাপ্রোচ মানে কথাটার মানে কি দাঁড়াচ্ছে যে মৌখিক, মুখে বলে যেটা করা হচ্ছে। ঠিক আছে। তো মানে ওরাল অ্যাপ্রোচ কি বলছে, যে একটা ভাষা শেখার সময় একটা বাচ্চা যত সেটাকে বলবে, অর্থাৎ তার মুখের ব্যবহার যত বেশি করবে সেই ভাষাটা শেখার সময়,
তত বেশি করে সে সেই ভাষাটাকে শিখবে। এই কারণে দেখবে যে মানে অধিকাংশ ক্ষেত্রেই আ স্পোকেন যেকোনো ভাষার একটা স্পোকেন তার পাওয়ার এর উপর জোর দেওয়া হয়। ইভেন আমরা আ যেটা করেছি LSRW আশা করি আমরা করেছি ল্যাঙ্গুয়েজ স্কিলস এ সম্ভবত হয়ে গেছে আমাদের ১ম দিকেই। LSRW এই LSRW মানে কি লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। একদম ১ম দুটো জিনিস কি, কি আসছে? লিসেনিং এবং স্পিকিং। এবার এইখানে দেখো ততক্ষণ তো সে বলতে পারবে না যতক্ষণ না সে শুনবে। কারণ না শুনলে বলবে কি করে? আমরা যে কারণে দেখি যে অধিকাংশ ক্ষেত্রেই যারা মানে কথা বলতে পারেন না আরকি, যারা আম মানে আ মানে স্পিচ প্রবলেম যাদের আছে, তারা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারা কানে শোনেন না। এবং কানে শোনেন না বলেই তারা কথা বলতে পারছেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তারা কোনো একটা শব্দের উচ্চারণ বা কথা বলাটা যে ভঙ্গিমায় হবে, যে উচ্চারণে হবে, সেই উচ্চারণটাই তো শুনতে পাচ্ছেন না। তাহলে তিনি নিজে উচ্চারণটা করবেন কি করে? ঠিক আছে? তো সেইজন্য LSRW তে এল এবং এস দুটোর উপর সমানভাবে গুরুত্ব আরোপ করা হয়। এবার এখানে যেটা বলা হচ্ছে যে ওরাল অ্যাপ্রোচ বা যেখানে স্পিচ এর ব্যবহারটা আছে। অর্থাৎ কথা বলার যে মানে বিষয়টা এখানে জড়িত থাকছে, সেটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এটা ভাষা শেখার ক্ষেত্রে বলছি কিন্তু বিশেষ করে। যে তুমি যত বেশি করে যে ভাষাটা শিখছো, সেই ভাষায় যত বেশি করে তুমি কথা বলবে, তত বেশি করে সেই ভাষাটা শিখবে। ঠিক আছে? এবার এই যে অ্যাপ্রোচটা, ওরাল অ্যাপ্রোচটা, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে আম দ্য দ্য কুইকেস্ট ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। দ্য কুইকেস্ট ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। ইভেন দেখবে আমরা ছোটবেলায় যখন মানে আ পড়তে বসতাম, তখন বাবা-মায়ের অধিকাংশ ক্ষেত্রে বলতেন যে আওয়াজ করে পড়বে। বাট তারা নিশ্চয়ই অত সায়েন্স জেনে বুঝে বলতেন না। শিক্ষা-বিজ্ঞান তারা পড়েননি কখনো বা আমরাও সে সময় বুঝতাম না যে কেন বলছে জোরে পড়বি। কারণ মানে এটা বলাই হয় যে যখন আমরা কোনো কিছু উচ্চারণ করছি এবং আমার কান সেটা শুনতে পাচ্ছে, হ্যাঁ? তখন সেটা আরো মানে বেশি ভালো করে কি হয় আমার মনে গেঁথে যায়। এই কারণে দেখবে আমরা কখনো কোনো জিনিস মুখস্থ করতে যাই, আমরা সেটা দুলে বারংবার করে একই জিনিস বারবার করে আওড়াতে থাকি। কেন আওড়াতে থাকি? তার কারণ হচ্ছে ওরাল অ্যাপ্রোচ। আমাদের মুখ সেখানে কাজ করছে এবং মুখ কাজ করা মানে কি? শুধু মুখ কাজ করা নয়, মুখ এবং কান একসাথে কাজ করা। তো আমাদের মুখ যখন কাজ করছে তখন তার মানে হচ্ছে যে আমি আ মানে সেইটাকে তত বেশি করে বা তত ভালো করে সেটাকে আয়ত্ত করতে পারব। এইজন্য এটাকে বলা হয় দ্যা কুইকেস্ট ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। ঠিক আছে? মানে এটা হচ্ছে সবথেকে দ্রুত পদ্ধতি যেকোনো একটা ভাষা শেখানোর জন্য। ওকে? আম আর এখানে উম হ্যাঁ, একটা জিনিস তো যেটা আমরা যখন মানে যখনই আরকি এটা মাথায় রাখছি যে আ প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ, ওরাল মানেই হচ্ছে স্পিচ। আর স্পিচ মানেই হচ্ছে আমাদের কিন্তু সঙ্গে ওই সেই চ্যাপ্টারে পড়ে এসেছিলাম আমরা LSRW লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং সেটাকেও একবার আ ঝালিয়ে নিতে হবে। ওকে? আচ্ছা, এটা মুছলাম তাহলে। কারো কোনো ডাউট থাকলে তার আগে বলে নাও, জিজ্ঞাসা করে নাও, তারপরে মুছে দিচ্ছি। নেই। ওকে। ৫ অব্দি হলো। ৬ আগের যে কথাটা আমরা বললাম সেটার সূত্র ধরে আমাদের ৬ নম্বর যে পয়েন্টটা সেটা আসবে। আগের কথাটা কি বলেছিলাম? যে ওরাল অ্যাপ্রোচটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। মানে ওরাল অ্যাপ্রোচ এর উপর বাকিগুলো নির্ভর করে। বা ওরাল অ্যাপ্রোচ ও হয়তো কারোর উপর নির্ভর করে। কিন্তু এটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে কুইকেস্ট বলা হয় এটাকে। সবথেকে দ্রুত। এরপরের যেটা সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ দুটো সম্পর্কযুক্ত কেন বলছি?
প্রিন্সিপাল অফ ন্যাচারাল অর্ডার অফ লার্নিং। ঠিক আছে, প্রিন্সিপাল অফ ন্যাচারাল অর্ডার অফ লার্নিং। ন্যাচারাল অর্ডার মানে কি? ল্যাঙ্গুয়েজ শেখার যে কোনো অর্ডার বা যে কোনো ক্রম যখনই বলা হবে, মানে ক্রম মানে কি, ক্রমান্বয় বা ক্রমিক নম্বর অনুসারে যখনই কোনো ক্রম বলা হবে তখন স্বাভাবিকভাবেই সেই ক্রমটা হচ্ছে, মানে কোনটার পর কোনটা আসছে সেই ক্রমটা হচ্ছে এলএসআরডব্লিউ, যেটা একটু আগে বললাম। অর্থাৎ যেটা, মানে আমাদের আগেরটাই ছিল কি, শুধু স্পিচের কথা বলা হচ্ছিল যে ওরাল অ্যাপ্রোচটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে ওরাল অ্যাপ্রোচ তো ঠিক আছে, মানে ওরাল অ্যাপ্রোচের মতো থাকলো, আমরা কোন কোন টেকনিকগুলোকে ব্যবহার করব, আমরা কোন কোন টেকনিকগুলোকে ব্যবহার করবো এবং কিভাবে, কোন অর্ডারে ব্যবহার করবো, কার পরে কোনটাকে ব্যবহার করবো। এইটা কি বলছে যে এটা হচ্ছে আরেকটা প্রিন্সিপাল, যেটাকে আমরা বলছি হচ্ছে প্রিন্সিপাল অফ ন্যাচারাল অর্ডার অফ লার্নিং। এই ন্যাচারাল অর্ডার অফ লার্নিংটা কি? হ্যাঁ, এটা হচ্ছে LSRW, যেটা আমরা বহু আগে করেছি, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। বলা হচ্ছে যে এই প্রসেসটা বা এই যে ক্রমটা, এটাকে মেনটেন করা। ঠিক আছে। আম, আর হচ্ছে উম, হুম, 7 নম্বর। প্রিন্সিপাল অফ ইউজিং মাদার টাং। দেখো, মাদার টাং এর ক্ষেত্রে যে আলাদা করে কিছু বলা হচ্ছে সেরকম কিন্তু কিছু নয়। মাদার টাং এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, যেহেতু বাচ্চার নিজের ভাষা ওটা, সেই জন্য এটা তার কাছে একটা, মানে কি বলবো, একটা সুবিধাবাহী মানে একটা সুবিধার বার্তা বহন করে নিয়ে আসবে আর কি। অর্থাৎ কোনো জিনিস, কোনো ভাষা যখন শেখানো হচ্ছে, সেটা যদি তার অন্য ভাষায়, ফরেন ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা না শিখিয়ে সেটা তার মাদার টাঙে শেখানো হয় বা তার মাতৃভাষায় শেখানো হয়, তাহলে সেটা সে খুব তাড়াতাড়ি করে আয়ত্ত করতে পারবে। ঠিক আছে? এই হলো মোটামুটি বলার, আর কিছু তেমন বলার নেই। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল। এটা কিছুই তেমন বলার নেই, এখান থেকে প্রশ্ন সময় একটা কিছু আসে না। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কি? এটা আমরা যখন সেই আম, আমরা করেছি হচ্ছে, যেখানে আম, মানে স্পেশাল চাইল্ডদের কথা আলোচনা করেছি বা যেখানে ডাইভার্স ক্লাসরুমের কথা আলোচনা করেছি, সেখানে তো অবশ্যই এসছে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। সেখানে কি হয়েছিল না, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে প্রত্যেকটা বাচ্চার শেখার ধরন হতে পারে, তার কথা বলার ধরন হতে পারে, তার আচরণ হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে, সেগুলো আলাদা আলাদা। এবং তার যে ভাষাটা, সেই ভাষাটাও হতে পারে বিভিন্ন ক্ষেত্রে আলাদা, যেটাকে আমরা ডাইভার্স ক্লাসরুম বলছিলাম। তো এই ডাইভার্স ক্লাসরুমের যে চ্যালেঞ্জ গুলো, সেগুলো নিয়ে আমরা সেখানে আলোচনা করেছিলাম। এটা কি বলছি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। অর্থাৎ বাচ্চাদের মধ্যে একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চার যে চাহিদা বা দুজনের আহ, মানে দুজনের আহ, ভাষার যে তফাৎটা হতে পারে, দুজনের মধ্যে ডায়ালেক্টের তফাৎ। ডায়ালেক্ট মানে হচ্ছে একটা ভাষার মধ্যে তো, ধরো এই বাংলার মধ্যে তো অনেক রকমের উপভাষা রয়েছে, যেমন বঙ্গালী, রাঢ়ী, ঠিক আছে, এরকম অনেকগুলো রয়েছে, রাজবংশী ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো এই সমস্তগুলো ধরো এই রকমের বিভিন্ন ভাষাভাষী জায়গা থেকে মানুষজন আহ মানে এক জায়গায় এসে থাকছে, তার কারণে তাদের বাচ্চাটা এক স্কুলে পড়ছে। তো সেটা মানে জেনারেলি আর কি কেভি স্কুলে বা কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, সব জায়গায় সব থেকে বেশি দেখা যায়। তো তারা যখন বিভিন্ন ভাষাভাষী মানুষগুলো এক জায়গায় এসে জড়ো হচ্ছে, আমাদের দায়িত্ব কি বা টিচারের দায়িত্ব কি, যে তারা যাতে সঠিকভাবে সেখানে তারা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা ফিল করতে পারে। অর্থাৎ অধিকাংশ মানুষজন হিন্দি বলছে বলে আমি সবটাই হিন্দিতে কমিউনিকেট করলাম, তেমনটা নয়। যার যা ভাষা সেটা তাকে কেটার করবার অন্ততপক্ষে চেষ্টা করা, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে যে আলাদা আলাদা আম, মানে
তার মধ্যে যে আলাদা আলাদা ভাষা রয়েছে, সংস্কৃতি রয়েছে, সত্তা রয়েছে, সেগুলোকে সম্মান করে। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। ঠিক আছে? আহ, আর তেমন কিছু বলার নেই। তো এই গেল হচ্ছে আমাদের বিভিন্ন যে প্রিন্সিপাল গুলো সেগুলো। আচ্ছা, মুছে দিচ্ছি। এখান থেকে আর তেমন কিছু জানার নেই বা করার নেই। কখনো কখনো এরকম দেয় যে এর মধ্যে থেকে কোনটা কোনো ভাষা শিক্ষণ সংক্রান্ত কোনো আম, কি বলবো, কোনো প্রিন্সিপাল নয় বা কোনো নীতি নয়। তার মধ্যে থেকে 4টে অপশন দিল, তার থেকে চুজ করতে দিল যে কোনটা নয়, সেখানে চুজ করে আসতে হবে। এভাবে করা যেতে পারে, এই বা এইভাবে প্রশ্ন আসতে পারে। আর এলএসআরডব্লিউ থেকে তো প্রশ্ন আসেই বিভিন্ন বিভিন্ন রকম ভাবে, এটার পরে কোনটা হবে, হ্যাঁ, তারপরে এর আগে কোনটা হবে, বা আম, মানে এলএসআরডব্লিউ প্রোডাক্ট সাজিয়ে দিল যে একটা হচ্ছে এলএসআরডব্লিউ, একটা এসএলআরডব্লিউ, একটা এসডব্লিউ আর আরএল, এভাবে বিভিন্ন রকম ভাবে সাজিয়ে দিল, সেটাকে রিঅ্যারেঞ্জ করা হতে পারে, বিভিন্ন রকম ভাবে হতে পারে। এই গেল যে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, এবং এই চ্যাপ্টারের মধ্যেই আরেকটা জিনিস আছে যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এটা কিন্তু নতুন কোনো চ্যাপ্টার নয়। এটা হচ্ছে এই যে চ্যাপ্টারটা আমরা করছি, যে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটারই একটা অংশ বিশেষ। আমরা এখন যেটা করবো যে ম্যাক্সিমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। ঠিক আছে? ম্যাক্সিমস মানে আমরা কি বললাম, যে একেবারেই টেকনিক্যাল জায়গায় না গিয়ে আহ, একটা একটা বলতে পারো যে রুল সেট করে দেওয়া। হ্যাঁ, সেটা হচ্ছে ম্যাক্সিমস, ম্যাক্সিমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। কি বললাম, যে কিছু কাইন্ড অফ রুল সেট করে দেওয়া। প্রথমত হচ্ছে যে প্রথমত হচ্ছে যে সিম্পল টু কমপ্লেক্স। এগুলো এরকম ভাবে টুকটাক অনেক রকম ভাবে এরা নিজেদের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন দেয়। সিম্পল টু কমপ্লেক্স, সিম্পল টু কমপ্লেক্স মানে কি, কোনো একটা আইডিয়া যখন দিচ্ছি খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে বাচ্চাকে আমি যখন সেটা শেখাবো, তখন তাকে প্রথমে সিম্পল জিনিস দিতে হবে, তারপর সে আস্তে আস্তে কমপ্লেক্স জিনিস হয়ে যাবে। মানে প্রথমে সে মানে বর্ণ শিখলো, তারপর শব্দ শিখলো, হ্যাঁ, সেইখান থেকে সে কিছু কমপ্লেক্স হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয়ত হচ্ছে নোন টু দ্য আননোন। নোন টু আননোন, নোন টু আননোন মানে কি, প্রথমে হচ্ছে আমরা যেটা জানি সেটার মাধ্যমে আমরা আননোনে পৌঁছানোর চেষ্টা করবো, অর্থাৎ যেটা আমরা জানি না। ঠিক আছে? অর্থাৎ মানে কোনো একটা কনসেপ্ট শেখানো হচ্ছে, সেখানে হয়তো দুটো অংশ রয়েছে বা তিনটে অংশ রয়েছে, তো আমি যেটা জানি সেটাকে আগে আমি প্রথমে শেখানোর চেষ্টা করলাম। তারপর যে অংশ গুলো জানি না, সেগুলোকে আমি আলাদা করে মানে উম, মানে সেখানে তারপর প্রথমে সোজাটা, যেটা আমার কাছে সোজা লাগছে, যেটা আমি জানি, সেখান থেকে শুরু করে ধীরে ধীরে কোথায় পৌঁছবো। মানে দেখো, একই জিনিস, যেমন সিম্পল থেকে কমপ্লেক্স হচ্ছে, মানে সরল থেকে জটিল হচ্ছে। নোন টু আননোন, নোন মানে যেটা জানা, আননোন মানে যেটা না জানা। জানা থেকে অজানায় যাওয়া বা জানা থেকে না জানার দিকে যাওয়া। তো আলটিমেটলি কি হচ্ছে, যেমন সিম্পল থেকে কমপ্লেক্স মানে সহজ জিনিস থেকে কঠিন জিনিসে যাচ্ছে, সেরকম ভাবে নোন টু দ্য আননোন মানে হচ্ছে একই জিনিস। যে যেটা মানে আমার কাছে সহজ, যেটাকে আমি চিনি, যেটাকে আমি জানি, সেইটার মাধ্যমে আমি কোথায় পৌঁছবো, বা সেটার মাধ্যমে না হোক অন্তত সেই সেই জানার অ্যাভিনিউ ধরে আমি কোথায় পৌঁছবো, না আননোন, যেটা আমি জানি না সেখানে। ঠিক আছে? 3 নম্বর যেটা কনসেপ্ট, সেটা হচ্ছে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। স্যার এটা কি ইন্ডাকটিভ? তোমার কথা একদম কেটে কেটে যাচ্ছে, আরেকবার একটু বলো। এটা ইন্ডাকটিভ
এখনো কেটে যাচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তুমি একটা কাজ করতে পারো, কমেন্টে লিখে দিতে পারো, আমি দেখে নিচ্ছি। স্যার বলছে যে এটা কি ইন্ডাকটিভ মেথড? ও ইন্ডাকটিভ মেথড কি না, আচ্ছা ইন্ডাকটিভ ডিডাকটিভে আসছি, এক্ষুনি বলে দিচ্ছি। দেখো এবার আমরা কি দেখছি যে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট মানে কি, এই সেই নোন আননোন, এই যে বারবার বলছি না যে সিম্পল টু কমপ্লেক্স, নোন টু আননোন, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, সব একই জিনিস, মানে গড়পড়তা ব্যাপারটা একই রকমের। কংক্রিট মানে কি, কংক্রিট মানে কি যেটাকে তুমি চোখে দেখতে পাচ্ছ, ঠিক আছে, চোখে দেখতে পাচ্ছ, ছুতে পাচ্ছ, যেটা হচ্ছে কংক্রিট। অ্যাবস্ট্রাক্ট মানে কি, অ্যাবস্ট্রাক্ট জিনিসটা হচ্ছে যাকে তুমি দেখতে পাচ্ছ না, বা আহ, মানে কখনো হয়তো ছুতে পারছো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ছুতে পারছো না, মানে দেখতে পারছো কিন্তু ছুতে পারছো না। ছুতে পারছো বললে ভুল হবে, অ্যাকচুয়ালি ছুতে পারছো না, দেখতে পাচ্ছ বা ইমাজিন করতে পারছো, মনের মধ্যে কল্পনা করতে পারছো, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট জিনিস। কিরকম, আমি একটা এক্সাম্পল দিই। ধরো আম, ধরো তোমার ক্লাসে ধরো আম, ধরো নাউন শেখানো হচ্ছে, ঠিক আছে? এই যে নাউন যে জিনিসটা, এই নাউনটাকে কি দেখা যায়? নাউন জিনিসটাকে কি দেখা যায়? না। আমরা নাউনটাকে যখন লিখছি তখন এই লেখাটাকে দেখা যায়, কিন্তু নাউন বলে কি কোনো জিনিস আছে? না, নাউন বলে কোনো জিনিস নেই, এবং সেই কারণে নাউনকে আমরা দেখতে পাই না। এবার যেটাকে আমরা দেখতে পাচ্ছি না, যেটাকে আমি কেবলমাত্র ইমাজিন করতে পারছি বা ইমাজিনেশনের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট জিনিস। এবার আমি কিছু নাউনের এক্সাম্পল দিলাম। ধরা যাক বলা হলো যে একটা ফিল্ড বা মাঠ, FIELD, একটা ফিল্ড বা মাঠ, ঠিক আছে? এবার সেটা কি, সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি, আমার চোখের সামনে রয়েছে জিনিসটা, এই জন্য এটাকে আমি বলছি হচ্ছে কংক্রিট জিনিস। এই যে কংক্রিট, যেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। বা ধরো আমাকে নাউন পড়াতে গিয়ে বলা হলো যে আম, তুমি জানলা দিয়ে কি দেখতে পাচ্ছ, সেখানে একটা গাছ দেখা যাচ্ছে। এখনো নাউন শেখানো হয়নি, প্রথমে এক্সাম্পল গুলো দিচ্ছি, আমি বোধহয় আগে এটা বলেওছি ক্লাসে। জানলার বাইরে কি দেখতে পাচ্ছ, একটা গাছ দেখা যাচ্ছে। এই যে গাছ বলা হচ্ছে বা যে ট্রি বলা হচ্ছে, এটা কি, এই মাঠ, গাছ, এই সবগুলো হচ্ছে কংক্রিট জিনিস। অর্থাৎ যেগুলোর নিজস্ব অস্তিত্ব রয়েছে সেগুলো হচ্ছে কংক্রিট জিনিস, ঠিক আছে? এবার অ্যাবস্ট্রাক্ট মানে কি বললাম, আচ্ছা এটার বাংলা হচ্ছে, দাঁড়াও, বাংলা বললে হয়তো কেউ কেউ বুঝতে পারবে যে একটা হচ্ছে মূর্ত, একটা হচ্ছে বিমূর্ত। বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট মানে কি বললাম, যেটাকে তুমি, যেটার নাম রয়েছে, যেটাকে তুমি হয়তো ফিল করতে পারছো, কিন্তু সেটা মানে কোনোভাবেই তুমি মানে চোখে দেখতে পারবে না বা বাস্তবের সঙ্গে সেটাকে মেলাতে পারবে না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। যেমন ধরো নাউন যে জিনিসটা, নাউন জিনিসটাকে কি কখনো চোখে দেখা যায়? নাউন লেখাটাকে দেখা যায়, নাউনের এক্সাম্পল গুলোকে দেখা যায়। তুমি যত এক্সাম্পল দেবে তত নাউনের এক্সাম্পল হতে থাকবে, সমস্ত এক্সাম্পল গুলোকে এ করা যায়, মানে কংক্রিটের খাতায় ফেলা যায়। সেটা ফিল্ড হতে পারে, ট্রি হতে পারে, বা টিচার বলতে পারেন তোমার পাশে যে বাচ্চাটা বসে আছে তাকে দেখো, তুমি আমাকে দেখো, তোমার সামনে টেবিল রয়েছে, তুমি সেখানে বই রয়েছে, খাতা রয়েছে, পেন রয়েছে, পেন্সিল রয়েছে, এই যা কিছু দেখা যাচ্ছে সব হচ্ছে কংক্রিট জিনিস। টিচার থেকে কি করলেন, টিচার থেকে প্রথমে কংক্রিট জিনিস, যেটা সে চেনে বা যেটা সে অলরেডি আগে দেখেছে বা যেটা সহজ জিনিস, সেইটার ধারণা দিলেন। দেওয়ার পরে যখন সে সেটা বুঝে যাচ্ছে, তখন বলছে এই যে তুমি দেখলে না যে ফিল্ড, ট্রি, ম্যান, বয়, অথবা আম, মানে আরো নানা রকমের হতে পারে যেগুলো নাউন আর কি। তো এইগুলো নাউন বলে যে নামকরণটা, এটা এই কারণেই করা হচ্ছে। অর্থাৎ নাউনের যে এক্সাম্পল গুলো, যে জিনিসগুলো, সেগুলোকে আমরা দেখতে পাই, তাই সেটা হচ্ছে কংক্রিট। এবং নাউনের যে ধারণাটা, নাউন বলে তো কোনো বস্তু পৃথিবীতে নেই, তাহলে আমরা তাকে ধরতেও পারি না, তাকে ছুঁতেও পারি না। নাউন বলে কোনো মানে বস্তু যখন পৃথিবীতে নেই, নাউনটা হচ্ছে একটা নাম, ওই বস্তুগুলোর একটা নাম হচ্ছে নাউন। সেই জন্য এই নাউনটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, একটা বিমূর্ত জিনিস, ঠিক আছে? ধরো তুমি কিছু মানে তুমি কিছু ইমাজিন করছো, কল্পনা করছো, তো সেই কল্পনাটা কি, সেই কল্পনাটা হচ্ছে যে সেটা তো তুমি বাস্তবে তার প্রতিফলন দেখতে পাচ্ছ না, তুমি জাস্ট ইমাজিনেশনের মধ্যে সেটাকে কল্পনা করছো, বা ইমাজিনেশনের মধ্যে সেটাকে দেখছো বা কল্পনা করছো।
তো সেই জন্য যেটা তুমি ইমাজিনেশনের মধ্যে রেখেছো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট জিনিস, যেটাকে তুমি বাইরে আনতে পারছো, হার্ড, যেটাকে আমরা হার্ড কপি বলি আর কি, সেটা আনতে পারছো, সেটা পুরস্কারের মাধ্যমে হতে পারে, বা বিভিন্ন জিনিস। মানে আমি একটা সহজ জিনিস বলি, ধরো এই যে ফিল্ড বা ট্রি, এইটা তো বাচ্চার কাছে সিম্পল, এইটা বাচ্চার কাছে নোন, এটাই দেখো বাচ্চার কাছে কংক্রিট। আবার যখন নাউনের কনসেপ্ট দিচ্ছি তখন নাউনের কনসেপ্টটা বাচ্চার কাছে কমপ্লেক্স মানে জটিল, নাউনের কনসেপ্টটা বাচ্চার কাছে আননোন মানে অচেনা, নাউনের কনসেপ্টটা বাচ্চার কাছে অ্যাবস্ট্রাক্ট মানে চোখে দেখা যায় না, বিমূর্ত। অর্থাৎ এই জিনিসগুলো সব একই, এটাকে বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়। সিম্পল থেকে কমপ্লেক্স, নোন থেকে আননোন, কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্ট, জিনিসটা একই আলটিমেটলি। বা ধর আরেকটা জিনিস বলি, যে একটু আগে তোমরা যেটা জিজ্ঞাসা করছিলে, ইন্ডাকশন টু ডিডাকশন, ইন্ডাকশন টু ডিডাকশন, ইন্ডাকশন ডিডাকশন কি বলি, একটাকে আমরা বলি যে এটা হচ্ছে আরোহী পদ্ধতি, আর এটা হচ্ছে অবরোহী পদ্ধতি। হোয়াট ইজ আরোহী অবরোহী? আরোহী মানে হচ্ছে যেখানে তুমি এক্সাম্পল থেকে ফর্মুলাতে পৌঁছচ্ছ, আর এটা গেল হচ্ছে, আচ্ছা এটা অ্যারো দেওয়ার দরকার নেই। এক্সাম্পল থেকে যেখানে তুমি ফর্মুলায় পৌঁছচ্ছ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইন্ডাকশন মেথড। ঠিক আছে, যেখানে এক্সাম্পল থেকে ফর্মুলা আসছে, আর যেখানে ফর্মুলা থেকে এক্সাম্পল আসছে, ফর্মুলা বললে ভুল হবে, এটা ফর্মুলা না বলে আমরা ডেফিনিশন করি। ফর্মুলা অঙ্কের ক্ষেত্রে, এখানে আমরা ইংরেজি করছি, এখানে হচ্ছে ডেফিনিশন। আর ডেফিনিশন থেকে যেখানে এক্সাম্পল আসছে সেটাকে আমরা বলছি হচ্ছে ডিডাকশন। ঠিক আছে, অর্থাৎ এই যে দেখো, এইখানে প্রথমে ধরো কোনো টিচার, ধরো প্রথমে আম, মানে বললেন যে ফিল্ড দেখতে পাচ্ছ, গাছ দেখতে পাচ্ছ, বয় একটা ছেলেকে দেখতে পাচ্ছ, চক গাছটা দেখতে পাচ্ছ, এগুলো কি, এগুলো সব এক্সাম্পল। এই এক্সাম্পলের মাধ্যমে টিচার থেকে বললেন যে দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে মিল কোথায়, সবাই বললো যে নাম আছে, দেখা যায়, এগুলো হচ্ছে মিল। তখন টিচার বললেন যে আচ্ছা তাহলে যেগুলো দেখা যায়, যেগুলোর নিজস্ব নাম আছে, সেইগুলোকে আমরা বলছি হচ্ছে নাউন। এইভাবে টিচার সংজ্ঞায় এলেন, মানে ডেফিনিশনে এলেন। অর্থাৎ তিনি প্রথমে এক্সাম্পল বললেন এবং তারপর তিনি ডেফিনিশনে এলেন, এক্সাম্পলের মাধ্যমে তিনি ডেফিনিশনে এলেন। এটা হচ্ছে ইন্ডাকশন পদ্ধতি। আর আমরা যেভাবে করেছি, টিচার ধর প্রথমেই ডেফিনিশন দিলেন, নাউন কাকে বলে, অমুককে নাউন বলে, কালকে মুখস্থ করে আসবে যে নাউন কাকে বলে। তারপরে তিনি দুটো চারটে এক্সাম্পল দিয়ে ছেড়ে দিলেন যে এই এই হলো নাউন। ঠিক আছে, তো এইটা হলো ডিডাকশন পদ্ধতি। ডিডাকশন মানে কি, মানে প্রথমে ডেফিনিশন দিয়ে দেওয়া হলো, দিয়ে তারপর বললো যে এক্সাম্পল দাও। ঠিক আছে? কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে ইন্ডাকশন টু ডিডাকশন। ইন্ডাকশন টু ডিডাকশন মানে কি, অর্থাৎ আমরা ডিডাকটিভ পদ্ধতিকে একেবারে ফলো করবো না, কখনো যদি খুবই প্রয়োজন হয় তখন সেখানে ফলো করবো, কিন্তু প্রথমে কোনটা করবো, প্রথমে হচ্ছে ইন্ডাকশন বা আরোহী পদ্ধতি। অর্থাৎ যেখানে প্রথমে আমরা এক্সাম্পল দেব এবং সেই এক্সাম্পলের মাধ্যমে আমরা পৌঁছাবো হচ্ছে আম, এতে কি বলে, সূত্রে বা ফর্মুলায় বা ডেফিনিশনে। ঠিক আছে, অর্থাৎ দেখো, এই যে সেই একই জিনিস, মানে এই যে বললাম না সিম্পল থেকে কমপ্লেক্স, এই যে ফিল্ড, বয়, ট্রি, এগুলো কি, এগুলোই তো হচ্ছে আমার কাছে পরিচিত, তাই এটা সিম্পল, তাই এটা নোন, তাই এটা কংক্রিট যেহেতু দেখা যায়, তাই এটা ইন্ডাকশন। কেন ইন্ডাকশন, তার কারণ প্রথমে আমাকে কি বলা হচ্ছে না, প্রথমে আমি এক্সাম্পল গুলো দিচ্ছি, তাই, এবং তারপরে আমি ফর্মুলায় পৌঁছচ্ছি বা ডেফিনিশনে পৌঁছচ্ছি, তাই জন্য এটা আমার কাছে ইন্ডাকশন। এবার যখন বাচ্চা একটু বড় হয়ে যাচ্ছে, যখন তার কাছে আর ওই অত এক্সাম্পল দিয়ে অত কিছু করার প্রয়োজন হচ্ছে না, তখন তাকে আগে ডেফিনিশনটা বলে দেওয়া হচ্ছে, তারপরে তাকে এক্সাম্পল দেওয়া হচ্ছে, যেটাকে আমরা ডিরেকশন বলছি। ঠিক আছে, দেখো ব্যাপারগুলো একই, যেটাই সিম্পল সেটাই নোন, সেটাই কমপ্লিট, সেটাই হচ্ছে ইন্ডাকশন, আবার যেটাই কমপ্লেক্স সেটাই আননোন, সেটাই ডিরেকশন। আর একটা জিনিস যেটা লাস্ট ওয়ান, এটা হচ্ছে, আমি এখানে দেখাই, আহ, এখানে দেখাই, অ্যানালিসিস টু সিনথেসিস। অ্যানালিসিস মানে কি, অ্যানালিসিস মানে হচ্ছে কোনো জিনিসকে অ্যানালাইজ করা। ঠিক আছে,
অ্যানালাইজ করা মানে কি? অ্যানালাইজ করা মানে হচ্ছে কোনো জিনিসকে বিশ্লেষণ করা। উম, ধরো একটা যে কোনো একটা কনসেপ্ট, সেটাকে টিচার প্রথমে বিশ্লেষণ, এটা এটা বাকিগুলোর থেকে একটুখানি আলাদা। সেটাকে টিচার প্রথমে বিশ্লেষণ করলেন, অর্থাৎ সেটা সম্বন্ধে বললেন। এটা হচ্ছে অ্যানালাইজ করা বা অ্যানালিসিস করা। এবার তিনি লাস্টে কি করলেন, তিনি ওই যে যে পুরো জিনিসটা বললেন, মানে পুরো ক্লাস জুড়ে যা যা বললেন, তিনি সেটাকে একটা সাম আপ করে দিলেন। তিনি সেটাকে একটা সাম আপ করে দিলেন বা একটা একটা কি বলবো, একটা ছোট্ট অংশের মধ্যে পুরো জিনিসটাকে নিয়ে এলেন। এটাকে আমরা বলছি হচ্ছে সিনথেসিস। ঠিক আছে? অর্থাৎ প্রথমে কোনো জিনিসকে এক্সপ্লেন করা এবং তারপর তার থেকে একটা সাবস্ট্যান্স বের করা বা সেটাকে সাম আপ করা বা সেটাকে পুরো জিনিসটাকে, পুরো লেখাটাকে বা পুরো বক্তব্যটাকে একটা জায়গায় নিয়ে চলে আসা, এটাকে বলে হচ্ছে সিনথেসিস। তাহলে সেই জন্য প্রথমে কি করা হচ্ছে, বাচ্চারা যাতে কনসেপ্টটা বুঝতে পারে, জিনিসটা কি সেটা বুঝতে পারে, সেই জন্য তাদেরকে অ্যানালাইজ করে দিতে হবে। অর্থাৎ তাদেরকে সেটা সেটা নিয়ে মানে আম, মানে দীর্ঘ একটু সময় নিয়ে তাদেরকে ভেঙে গুছিয়ে সেটাকে উদাহরণের মাধ্যমে বা বিভিন্ন রকম ভাবে আকর্ষণীয় উপায় সেটা তাদের সামনে প্রেজেন্ট করতে হবে। এটা হচ্ছে অ্যানালিসিস। আর সিনথেসিস তাহলে কি বললাম, সেই যে ক্লাসে, গোটা ক্লাসে যে জিনিসটা শেখালো বা বাচ্চা যেটা শিখলো, সেটাকে এক জায়গায় মানে সেটাকে সংক্ষিপ্ত করে বা সেটাকে ছোট করে এক জায়গায় লিপিবদ্ধ করা বা সেটাকে ছোট করা বা সংযুক্ত করা, এটাকেই বলা হচ্ছে সিনথেসিস। ঠিক আছে? তাহলে এইখান থেকে প্রশ্ন কিরকম আসে, যে কোনো একটা এক্সাম্পল দিল, দিয়ে বললো যে এটা এটা এর মধ্যে মানে এটা 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 কোনটা, এটা সিম্পল থেকে কমপ্লেক্স হচ্ছে না কমপ্লেক্স থেকে সিম্পল হচ্ছে, এইভাবে ধরো প্রশ্ন দিল। বা ধরো বললো যে এর মধ্যে কোনটা ম্যাক্সিমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং নয়। ঠিক আছে? সেভাবে প্রশ্ন আসতে পারে। কখনো ঘুরিয়ে দেয় যে এর মধ্যে কোনটা ম্যাক্সিমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। তোমাকে ধরো একটা দিল কমপ্লেক্স টু সিম্পল, একটা দিল নোন টু আননোন, একটা দিল অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট, একটা দিল ইন্ডাকশন টু রিডাকশন। তো মানে উম, এরকম যদি ঘুরিয়ে দেওয়া হয় আর কি, যে একটা অ্যাবস্ট্রাক্ট থেকে কংক্রিট বা আননোন থেকে নোন বা কমপ্লেক্স থেকে সিম্পল, এরকম ঘুরিয়ে যদি দেওয়া হয়, সব সংখ্যা প্রথমেই বাদ যাবে। তোমাকে কি বলা হচ্ছে, যে এর মধ্যে কোনটা হচ্ছে সঠিক ম্যাক্সিম। সঠিক ম্যাক্সিম কোনটা, ইন্ডাকশন থেকে ডিডাকশন। এরকম ঘুরিয়ে দেওয়া অনেক সময় যে বলা হলো অ্যাবস্ট্রাক্ট থেকে কংক্রিট, আননোন থেকে নোন, কমপ্লেক্স থেকে সিম্পল আর ইন্ডাকশন থেকে ডিডাকশন কোনটা সঠিক। বা উল্টোটাও হতে পারে, বলতে পারে যে কোনটা বেঠিক, মানে কোনটা মানে সঠিক নয় আর কি। এভাবেও হতে পারে। ঠিক আছে? এরকম বিভিন্ন রকমের প্রশ্ন আসে। আর ইন্ডাকটিভ ডিডাকটিভের তো তোমরা জানোই যে ইন্ডাকটিভ ডিডাকটিভ অনেক রকমের প্রশ্ন হয়। আহ, মানে কোনো একটা প্রসেস বলে দিল যে এরকম ভাবে বাচ্চাকে শেখানো হচ্ছে, তাহলে এটা কি মেথড, এটা ইন্ডাকটিভ মেথড, এটা ডিডাকটিভ মেথড, একটা অমুক মেথড, বিভিন্ন রকম ভাবে বললো। মানে যেমন ধরো এই যে এক্সাম্পল থেকে ফর্মুলায় পৌঁছানো বা এক্সাম্পল থেকে ডেফিনিশনে পৌঁছানো। ধরো তোমাকে ওখানে সুন্দর করে ভেঙে বলে দিল যে অমুক হচ্ছে একজন টিচার, সেই ক্লাসে এটা শেখাতে গিয়ে এরকম ভাবে আম, মানে এটা হয়। তো সে বা ধরো বললো যে সেই ক্লাসে শেখাতে গিয়ে এটা বোঝানোর জন্য এই এক্সাম্পল গুলো ব্যবহার করছে, তাহলে সে কোন পদ্ধতি অবলম্বন করছে বা কোন ম্যাক্সিমটা তার ক্ষেত্রে প্রযোজ্য। তখন আমাকে মানে বলতে হবে যে টিচার যেহেতু আগে যেগুলো পরিচিত জিনিস সেগুলো বুঝিয়ে দিচ্ছেন এবং তারপরে তিনি সেটার মাধ্যমে সূত্রে পৌঁছচ্ছেন বা ডেফিনিশনে পৌঁছচ্ছেন, সেই জন্য এটা হচ্ছে আমার কাছে একটা ইন্ডাকটিভ মেথড। ঠিক আছে? বা জিজ্ঞাসা করলো যে সেটা তোমার কাছে কি মেথড বা এটা এটা কি মেথডে পড়ানো হচ্ছে, চারটে অপশন তোমাকে দিয়ে দিল, সেইখানে তোমাকে বলতে হবে যে এটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। এরকম বিভিন্ন রকম ভাবে হতে পারে প্রশ্ন। এক বললাম ডিরেক্টলি আসতে পারে যে এর মধ্যে কোনটা ম্যাক্সিম নয় বা এর মধ্যে কোনটা ম্যাক্সিম, বা ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিল যে এর মধ্যে কোনটা সঠিক একটা ম্যাক্সিম, এরকম ভাবে দিতে পারে। বা এক্সাম্পলের মাধ্যমে যেরকম বললাম যে একটা একটা সিচুয়েশন তোমার কাছে দিয়ে দিল যে এই সিচুয়েশনটার মধ্যে এবার যে যে সিচুয়েশনটা এখানে চলছে আর কি, সেই সিচুয়েশনটা এখানে কোন মেথড বা কোন ম্যাক্সিম সেটার সঙ্গে ম্যাচ করছে। ঠিক আছে? যেমন ধরো বলা হলো যে ধরো বলা হলো এক্স একজন ক্লাস টু এর টিচার, ক্লাস টু এর ইংলিশ টিচার। তিনি অমুক জিনিসটা শেখানোর জন্য প্রথমে বা অমুক জিনিসের ধারণা দিলেন এবং তারপর অমুক জিনিসের ধারণা দিলেন। তুমি দেখলে যে প্রথমটা হচ্ছে কংক্রিট জিনিস, প্রথমটা হচ্ছে শক্তপোক্ত জিনিস। আর দ্বিতীয়টা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, দ্বিতীয় যেটা ধারণা দিচ্ছে সেটা তো দুটো একে অপরের সাথে লিঙ্কড। কিন্তু দেখা গেল দ্বিতীয় যেটা ধারণা দেওয়া হচ্ছে সেটা মূর্ত নয়, সেটা দেখা যায় না, সেটা ছোঁয়া যায় না, এবং সেটা হচ্ছে বিমূর্ত। যখন তোমাকে বুঝে নিতে হবে যে একটা মুহূর্ত একটা বিমূর্ত যখন,
তখন এইটা আমার কাছে জানতে চেয়েছে যেখানে কোন ম্যাক্সিমটা অ্যাপ্লাই করা হচ্ছে। অবভিয়াসলি এখানে কংক্রিট অ্যাবস্ট্রাক্ট অ্যাপ্লাই করা হচ্ছে। স্যার ম্যাক্সিম মানে যেন কি বললেন? ম্যাক্সিম মানে দেখো, ম্যাক্সিমের নির্দিষ্ট সেভাবে কোনো মানে যে বলা যাবে সেরকমটা নয়। উম, বলতে পারো ম্যাক্সিম মানে হচ্ছে মানে আম, কি বলবো, উম, যে ফর্মুলা বলতে পারো। ঠিক আছে, ফর্মুলা বলতে পারো যে এই ফর্মুলা গুলো বা এই ধরনগুলো অ্যাপ্লাই করে আর কি পড়ানোটা পড়াতে হবে, বা মানে পড়ানোটা ক্লাসে সংগঠিত করতে হবে। ওকে, বলো, কারো কোনো ডাউট থাকলে বলো এখানে। নেই তো? তাহলে এটা গেল হচ্ছে, তোমরা কোশ্চেন সব পেয়ে গেছো, সলভ করতে থাকো। এটা গেল হচ্ছে আমাদের প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, এবং ওই চ্যাপ্টারের মধ্যেই যেটা থাকে ম্যাক্সিমস, সেটা আমরা আজকে করে নিলাম। নেক্সট আমাদের কালকে ক্লাস হচ্ছে, আগামীকাল। ঠিক আছে, আম, চলো তাহলে আগামীকাল দেখা হচ্ছে। আর ক্লাস হচ্ছে আগামীকাল। আর কম্প্রিহেনশন যেটা, আমি সেটা কালকে করিয়ে দেবো। তারপরে আবার আমাদের পেডাগজির একটা দুটো যে চ্যাপ্টার বাকি আছে সেগুলো করিয়ে দিয়ে সিলেবাস কমপ্লিট হবে। আর কে যেন আগের দিন ওই সেমান্টিক্স, সিনট্যাক্স সেমান্টিক্স এর কথা বলেছিলে, সেটা ওই বলেছিলাম যে একদম শেষে হবে। আমাদের হোমোফোন হোমোগ্রাফ এগুলো বাকি রয়েছে। তো কম্প্রিহেনশন করে নিয়ে পেডাগজি শেষ করে নিয়ে আমরা ওগুলো যেগুলো টুকটাক বাকি রয়েছে সেগুলো করে নেবো। তার সঙ্গে ভয়েস চেঞ্জের আমরা চেষ্টা করবো যে একটা ছোট করে একটা একটু আলোচনা করে নেওয়ার জন্য। ভয়েস চেঞ্জ খুব একটা আসে না, যদি বাই চান্স আসে একটা ভয়েস চেঞ্জ, সেটার জন্য। স্যার আমাদের পেডাগোগি টেস্ট নেবেন বলেছিলেন যে? হ্যাঁ, পেডাগজি তোমাদের একটা তোমরা কি টেস্টটা এখনই দেবে, না এই সপ্তাহে সিলেবাসটা শেষ করে নিয়ে টেস্ট দেবে? কারণ টেস্ট যেটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ সিলেবাসের উপর থাকবে। আমার মনে হয় এই সপ্তাহে আমি সিলেবাসটা তোমাদের শেষ করে দিই, 3-4টে ক্লাস দিয়ে। দিয়ে তোমাদের যেহেতু পরীক্ষা পিছিয়ে গেছে, সময় রয়েছে হাতে, এখনো 2 সপ্তাহ সময় রয়েছে। তো এই সপ্তাহে সিলেবাসটা শেষ করে দিয়ে তোমাদের টেস্টগুলো দিই, তাহলে তোমাদেরও সুবিধা হবে। ঠিক আছে, কারণ ওখানে সম্পূর্ণ এর থেকে মানে পুরো সিলেবাস থেকে সেখানে প্রশ্ন রয়েছে। আর 5টা মতো তোমাদের আমি ফুল টেস্ট দেবো। 30 নম্বরের যেরকম থাকে ইংরেজি, সেরকম 30 নম্বর করে 4টে বা 5টা, 4টে বা 5টা টেস্ট তোমাদেরকে দেবো। ওকে। ওগুলো মানে ফাংশন ওয়ার্ড হ্যাঁ, কোনগুলো আর লেক্সিক্যাল ওয়ার্ড কোনগুলো? হ্যাঁ, ফাংশন ওয়ার্ড, লেক্সিক্যাল ওয়ার্ড, এইটা ওই যে সিনট্যাক্স সেমান্টিক্স যেটা বলা হচ্ছে না, ওইটার মধ্যে আমরা এগুলো সব আলোচনা করব। ফাংশন ওয়ার্ড, লেক্সিক্যাল ওয়ার্ড, সিনট্যাক্স সেমান্টিক্স, হোমোফোন হোমোনিম হোমোগ্রাফ, এই এরকম সব জিনিসগুলো ওইখানে রয়েছে, কারণ ওগুলো সব একটা একটা সাথে ইন্টারলিঙ্কড। ঠিক আছে, একটু ওয়েট করো 2টো দিন। এইটা শেষ হয়ে গেলেই, কম্প্রিহেনশন আর পেডাগজিটা শেষ হয়ে গেলেই আমরা ওই জিনিসগুলো সব একসঙ্গে করিয়ে দেবো। ওকে, কারণ এইটা এখন করাতে গেলে এই পুরো সমস্ত জিনিসগুলো চলে আসবে। সেজন্য একসঙ্গেই সিনট্যাক্স সেমান্টিক্স এর সঙ্গেই পুরো জিনিসটা করিয়ে দেবো। এগুলো সব হচ্ছে ওই একসঙ্গে ইন্টারলিঙ্ক। ঠিক আছে। ওকে, চলো রাখছি তাহলে। গুড নাইট সবাই।